ব্যাংকে কি আপনার জমানো টাকা আছে? তাহলে মনোযোগ দিয়ে শুনুন বাংলাদেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি। আপনার ব্যাংকে রাখা আমানত কি সত্যিই নিরাপদ? বাহ্যিকভাবে দেখলে দেশে 63টি শিডিউল ব্যাংক কার্যক্রম চালাচ্ছে, কিন্তু ব্যাংকিং খাতের আর্থিক সক্ষমতার দিক থেকে বড় প্রশ্ন হলো এই ব্যাংকগুলোর মূলধন ভিত্তি কতটা শক্তিশালী। আমানতকারীদের টাকা সুরক্ষিত রাখার মতো পর্যাপ্ত মূলধন কি বর্তমানে ব্যাংকগুলোর আছে? যুক্তরাজ্যের আন্তর্জাতিক দৈনিক ফিনান্সিয়াল টাইমসের এক বিশেষ প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উল্লেখ করেন, নির্দিষ্ট কিছু শিল্পগোষ্ঠী ও ক্ষমতাধর ব্যবসায়ী পরিবার ব্যাংকিং ব্যবস্থার আইনি সুযোগ নিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ বের করে নিয়েছে। আন্তর্জাতিক অর্থনীতিতে একে বলা হয় রেগুলেটরি ক্যাপচার, অর্থাৎ যখন নিয়ন্ত্রক সংস্থাকে পাশ কাটিয়ে নির্দিষ্ট কোনো গোষ্ঠী পুরো আর্থিক খাতকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অর্থনীতির মৌলিক নীতি বলে ব্যবসায়ীর কাজ অর্থনৈতিক ঝুঁকি নেওয়া, আর ব্যাংকের কাজ ঋণ ঝুঁকি কমানো। কিন্তু বাংলাদেশের আর্থিক খাতে এই নীতি উল্টে যায় 2017 সালে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের মাধ্যমে। এক পরিবার থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালকের সংখ্যা বাড়ানো হয় এবং তাদের মেয়াদ দীর্ঘায়িত করা হয়। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি এর প্রতিবেদন অনুসারে পরিচালনা পর্ষদে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট এবং পেশাদারিত্বের অভাবের কারণে বোর্ড গভর্নেন্স পুরোপুরি ভেঙে পড়ে। এর ফলে শুরু হয় আরপিএল, যেখানে ব্যাংক মালিকরা নিজেদের এবং বেনামি কোম্পানির নামে শত শত কোটি টাকার ঋণ অনুমোদন করে। চট্টগ্রাম ভিত্তিক একটি একক গ্রুপই ইসলামী ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় 47% নিয়ন্ত্রণে নিয়ে নেয় বলে স্থানীয় ও বৈশ্বিক সংবাদ মাধ্যমে উঠে আসে। এই বিশৃঙ্খলার ফল কি দাঁড়িয়েছে? ব্যাংকিং পরিভাষায় খেলাপি ঋণ বা এনপিএল হলো ব্যাংকের অকার্যকর সম্পদ। সম্প্রতি প্রকাশিত টিডিএস নিউজ রিপোর্টের আর্থিক বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশে খেলাপি ঋণের হার বিশ্ব ব্যাংকের তালিকায় যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পর অন্যতম শীর্ষ পর্যায়ে পৌঁছেছে। যেখানে আমেরিকায় খেলাপি ঋণ 1.5% এবং ভারতে 2.8%, সেখানে বাংলাদেশের প্রকৃত ডিস্ট্রেসড অ্যাসেট বা খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের 1/3-এরও বেশি। শুধু তাই নয়, আন্তর্জাতিক বেসেল 3 নীতি অনুযায়ী ব্যাংকগুলোকে নির্দিষ্ট পরিমাণ মূলধন বা ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রেশিও বজায় রাখতে হয়। কিন্তু বাংলাদেশের প্রায় 19টি ব্যাংকের নিজস্ব মূলধন নেগেটিভ পর্যায়ে নেমে এসেছে। ওয়ার্ল্ড ব্যাংক প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে যে ব্যাংকিং ব্যবস্থার এই দুর্বলতার মূল কারণ দুর্বল কর্পোরেট গভর্নেন্স এবং আরপিএল। আর্থিক খাতের এমন ক্রাইসিস বিশ্ব অর্থনীতিতে নতুন নয়। 1933 সালে আমেরিকায় মহামন্দার পর প্রেসিডেন্ট রুজভেল্ট গ্লাস স্টিগাল আইন পাশ করে বাণিজ্যিক ব্যাংকিং থেকে ব্যবসায়িক ও বিনিয়োগ ব্যাংকিংকে আলাদা করে দেন, যাতে সাধারণ আমানতকারীদের টাকা দিয়ে ব্যবসা না করা যায়। 1969 সালে ভারতে টাটার মতো বড় শিল্পগোষ্ঠীকে ব্যাংক থেকে নিজেদের ব্যবসায় অর্থায়ন করলে তৎকালীন সরকার 14টি ব্যাংক জাতীয়করণ করে নিয়ম জারি করে যে ব্যবসায়ী গোষ্ঠী সরাসরি ব্যাংক মালিকানায় একচ্ছত্র প্রভাব বিস্তার করতে পারবে না। বাংলাদেশকে এই পদ্ধতিগত ঝুঁকি বা সিস্টেমিক রিস্ক থেকে বের করে আনতে হলে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী 3টি জরুরি সংস্কার প্রয়োজন। 1. মালিকানা ও পরিচালনা পর্ষদ পৃথকীকরণ, অর্থাৎ ব্যাংক পরিচালনা পর্ষদে শিল্প মালিকদের একক আধিপত্য বন্ধ করে স্বাধীন বা ইন্ডিভিজুয়াল ডিরেক্টরদের প্রাধান্য নিশ্চিত করা। 2. এআরসি গঠন, ব্যাড ব্যাংক বা আন্তর্জাতিক মডেলে অ্যাসেট রিকভারি ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমে খেলাপি ঋণ পুনরুদ্ধার করা। 3. ব্যাংক রেজুলেশন ও একীভূতকরণ, আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সুপারিশ অনুযায়ী দুর্বল ও দেউলিয়া ব্যাংকগুলোকে রেজুলেশন ফ্রেমওয়ার্কের আওতায় এনে একীভূত করা এবং আমানতকারীদের আমানত সুরক্ষা ফান্ড শক্তিশালী করা। বর্তমান সরকার ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতা কাটিয়ে উঠতে সংস্কার কার্যক্রম শুরু করেছে। তবে শুধু নীতিগত সিদ্ধান্ত নয়, সেগুলোর বাস্তবায়ন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনাই হবে মূল পরীক্ষা। এই প্রক্রিয়া কতটা সফল হয় তার উপর অনেকাংশই নির্ভর করবে অর্থনীতির পুনরুদ্ধারের গতি। ব্যাংক কোনো একক ব্যক্তিবর্গের ব্যক্তিগত সম্পদ নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতির চালিকা শক্তি। অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং আইনি কাঠামোর সঠিক প্রয়োগই পারে আমানতকারীদের কষ্টার্জিত অর্থ এবং দেশের ব্যাংকিং খাতকে পুনর্গঠন করতে। ব্যাংকের সংকট শেষ পর্যন্ত শুধু ব্যাংকের সমস্যা নয়, এটি আপনার আমানত,
বিনিয়োগ, কর্মসংস্থান এবং সরাসরি প্রভাব ফেলতে পারে বাংলাদেশের অর্থনীতির ওপর।